আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আবারও হাজির হলাম স্ক্রলিং উইথ জিম চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে। আমরা ওই দিন শুভা গল্পের অর্ধেক পড়েছিলাম। আজকে বাকি অর্ধেকটুকু শেষ করব ইনশাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। সামনে যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা, আশা করি মন দিয়ে বোঝার চেষ্টা করবে। শুভার যে গুটি কতক। আচ্ছা, তোমাদের সুবিধার্থে উপর দিয়ে কিছু বাংলা বানানের অর্থ দেওয়া আছে। দেখো, গুটি কতক মানে হচ্ছে কয়েকজন, আর অন্তরঙ্গ হচ্ছে কাছের। গুটির কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না, তাহা নহে, মানে সুভার কয়েকজন বন্ধুও ছিল। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। তাহলে আমরা জানতে পারলাম যে সুভার দুটি গাভী ছিল, বন্ধু যারা ছিল সুভার, তাদের নাম ছিল কি সর্বশী আর হচ্ছে পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই। এটা স্বাভাবিক, শুনবে না, কারণ সে সে তো সুভা তো আর কথা বলতে পারতো না। কিন্তু তাহার পদশব্দ, পদশব্দ হচ্ছে পায়ের শব্দ, তারা চিনিত। তাহার কথাহীন একটি করুণ সুর ছিল, তাহার মর্ম তাহার ভাষা অপেক্ষায় সহজে বুঝিত। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা। আচ্ছা, ভৎসনা মানে হচ্ছে বকা দিচ্ছে, কখন মিনতি মানে আবদার করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। সুভার গোয়ালে ঢুকিয়া দুই বাহু ধারা, দুই বাহু ধারা মানে হচ্ছে দুই হাত ধারা, সর্বশীর গলা, গ্রীবা মানে এখানে গ্রীবা বলছে, গ্রীবা মানে হচ্ছে গলা, বেষ্টন মানে জড়িয়ে ধরা, তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ, গণ্ডদেশ হচ্ছে গলা, ঘর্ষণ করিত। ঘর্ষণ করিত মানে ঘষত, ওই যে সর্বশী নামক গরুটা আর কি। এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে, স্নিগ্ধ দৃষ্টি মানে হচ্ছে মধুর চাহনিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়ালঘরে যাইত। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কতবার গোয়ালঘরে যাইত সুভা? 3 বার। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল, মানে মাঝে মাঝে এমনিতেও আসতো আর কি। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ, মুখ মানে হচ্ছে বোবা, বন্ধু দুটির কাছে আসিত। মানে তার বাবা মা যদি তাকে কোনো কঠিন কথা বা খারাপ কিছু বলতো, তাহলে সে এই সর্বশী আর পাঙ্গুলির কাছে এসে বসিয়া থাকতো। তাহার সহিষ্ণুতা পূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির ধারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। মানে ওই যে গাভী দুটি সর্বশী পাঙ্গুলি, সুভা যদি কষ্ট পায় তাদের কাছে আসতো, তাহলে তারা এটা বুঝতো যে সুভা কষ্ট পায় তাদের কাছে আসছে। এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক বেকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করতো। নির্বাক মানে কথা ছাড়া, এমনি বেকুলতা আদর করে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করতো। আমরা জানি যে আমাদের সমাজে মানুষ অপেক্ষা কিন্তু আমরা একটা গৃহপালিত পশু যদি পালি, তাহলে সে কিন্তু আমাদের কষ্টটা তাদের মানুষ অপেক্ষা ভালো বুঝে আর কি। আচ্ছা, তারপর ইহা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল। তাহলে সুভার ওই যে দুটি গাভী ছিল, এছাড়াও একটা ছাগল বন্ধু ছিল আর বিড়াল শাবক ছিল, বিড়ালের বাচ্চা, শাবক হচ্ছে বাচ্চা। কিন্তু তাহাদের সহিত, সহিত মানে হচ্ছে সাথে, সুভার এরূপ সমকক্ষ ভাবে মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত, তাও তারা সুভার প্রতি অনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচনে অধিকার করিয়া সুনিদ্রার আয়োজন করিত। এবং সুভা তাহার গ্রীবা, গ্রীবা মানে হচ্ছে গলা, এবং পিষ্ট মানে হচ্ছে পিঠে কোমল অঙ্গুলি বুলাইয়া, অঙ্গুলি মানে হচ্ছে আঙ্গুল, বুলাইয়া দিলে যে তাহার নিদ্রা আকর্ষণে বিশেষ সহায়তা হতো, মানে তার ঘুম ঘুম আসতে আর কি সাহায্য হতো, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। উন্নত শ্রেণী জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। মানে সুভার আরেকটা বন্ধু ছিল, সে হচ্ছে ভাষা বিশিষ্ট জীব। আর আমরা জানি ভাষা বিশিষ্ট জীব বলতে মানুষকেই বোঝানো হয়েছে এখানে। সুতরাং
উভয়ের মধ্যে সমভাষা ছিল না। কেন সমভাষা ছিল না? কারণ যে তার ওই যে মানুষটি তার বন্ধু ছিল তার কথা ছিল, ভাষা ছিল, কিন্তু সুভার ভাষা ছিল না, এই জন্য বলছে উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। তাহলে সুভার যে ভাষা বিশিষ্ট বন্ধুটি ছিল ওইটা ওর নাম কি? প্রতাপ। লোকটি নিতান্তই অকর্মণ্য। অকর্ম মানে কোনো কাজ জানে না, এরকম বোঝানো হয়েছে। আচ্ছা, সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। মানে প্রতাপ যে সংসারের জন্য কিছু করবে এটা তার বাবা মা আশা ছেড়ে দিয়েছে আর কি। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের ওপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়। কারণ কোনো কার্যে মানে হচ্ছে কোনো কাজে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের যেমন এক আটটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটা অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানে তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। মানে কোনো কাজের ক্ষেত্রে যদি তাকে হুট করে ডাক দেওয়া হয় তাহলে সে হুট করে আসতে পারে, এটা এখানে বোঝানো হয়েছে, যেহেতু তার কোনো কাজ নেই অন্য। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে, এটা একটা প্রশ্ন, হ্যাঁ, প্রতাপের প্রধান শখ কি ছিল? ইহাতে অনেক সময় সহজে সময় কাটানো যায়। অপরাহ্নে মানে হচ্ছে বিকালবেলা নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত, এবং এই উপলক্ষে সুভার সহিত মানে সুভার সাথে তাহার প্রায় সাক্ষাৎ হইত। যেহেতু শুভ নদীর ঘাটে নদীর পাড়ে যেয়ে বসে থাকতো, প্রতাপ ওখানে মাছ ধরতো, তাহলে দুজনেরই ওইখানে দেখা হয়ে যেত। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। কেন প্রতাপ সুভার মর্যাদা বুঝিত? কারণ সুভা কথা বলতে পারতো না। এক্ষেত্রে আমরা জানি মাছ ধরার ক্ষেত্রে একটু কম কথা বলাই ভালো, কারণ ওই সময় মাছগুলো কথা শুনে চলে যেতে পারে। তাই প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এই ক্ষেত্রে। এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আরও একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলে ডাকিত। মানে সবাই সুভাকে সুভা বলে ডাকলেও, মানে সুভার মেন নাম হচ্ছে সুভাষিনী, ওখান থেকে সবাই আদর করে সুভা বলতো, কিন্তু প্রতাপ আর একটু আদর করে সু বলতো। সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটা করিয়া পান বরাদ্দ ছিল, সুভা তাহা নিজে সাজিয়া আনিত। মানে সুভা যখন প্রতাপের সাথে নদীর তীরে দেখা করতে আসতো তখন প্রতাপের জন্য একটা করে পান নিয়ে আসতো, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এবং একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের সুভীর যে এত ক্ষমতা, তাহা তো জানতাম না। মনে করো সুভা যদি জলকুমারী হইতো। আচ্ছা, এতটুকু কিন্তু সুভা নিজে নিজে ভাবছে, বুঝছো? আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটি সাপের মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মণি মানিক লইয়া জলে ডুব মারিত, এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে, এবং খোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, মানে সুভা আস্তে আস্তে আর কি বড় হয়ে যাচ্ছে। ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে। আমরা জানি আমরা যখন বালিকা থেকে কিশোরী হয়ে যাই তখন নিজেকে যথাসম্ভব অনুভব করতে শিখি, যেটা তোমরা এখন পারো যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ো। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটি জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাতে এক নতুন
অনিবর্চনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে, বুঝিতে পারিতেছে না। গভীর পূর্ণিমা রাতে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার হচ্ছে দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি শুভার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও ধমধম করিতেছে। একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়াইয়া। আমরা জেনেছি যে প্রথম থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর সুভাকে প্রকৃতির সাথে তুলনা করেছে। এখানে আবার প্রকৃতির পূর্ণিমা যে রাতটা, ওই রাতটাকে সুভার যৌবনের সাথে তুলনা করা হয়েছে এতটুকুর মধ্যে। এই দিকে কন্যা ভারগ্রস্ত পিতা চিন্তিত হয়ে উঠেছে। আমরা জানি যে আমরা যখন একটু বড় হই, যখন বালিকা থেকে কিশোর হয়ে যাই, তখন আমাদের পিতামাতার চিন্তা বেড়ে যায় আমাদেরকে নিয়ে, যে কিভাবে তাকে বিয়ে দিবে, কিভাবে কি করবে। এদিক দিয়ে সুভা তো ছিল বোবা, তাহলে সুভাকে নিয়ে আরো চিন্তা করা বেশি ছিল। লোকে নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি একঘরে করিবে এমন জনরব শোনা যায়। পানিকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলা মাছ ভাত খায়, এই জন্য তাহার শত্রু ছিল। আমরা জানি যারা আমাদের সমাজে একটু ধনী থাকে, যাদের একটু সচ্ছল অবস্থা থাকে, তাদেরই দেখবে শত্রু বেশি থাকে। স্ত্রী পুরুষ বিস্তর পরামর্শ হইল, মানে সুভার বাবা মার মধ্যে পরামর্শ হইল। কিছুদিনের মধ্যে বাণী বিদেশে গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। মানে কলকাতায় চলে যেতে বলছে আর কি সুভাকে, ওখানে সুভার জন্য ভালো পাত্র পাইছে। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। মানে আমরা দেখি যে শীতকালে যেমন প্রকৃতিতে কুয়াশা ঢেকে যায়, মনে হচ্ছে যেন প্রকৃতি কান্না করছে, এরকম লাগে কুয়াশাগুলো যখন পড়ে। ওইরকম সুভারও মনটা অশ্রু বাষ্পে কুয়াশার মতো ভরে গেছে আর কি। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সাথে সাথে ফিরিত। ডাগর চক্ষু, মানে চোখ মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছুই বুঝাইয়া বলিতেন না। মানে কেন ওই যে কলকাতায় চলে যাবে, এটা সুভার মনে একটা প্রশ্ন জাগছে, ওই জন্য। কিন্তু ওর বাবা মা কখনোই তাকে কিছু বলেনি। ইতিমধ্যে একদিন অপরাহ্নে বিকেলবেলা আর কি ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাকে ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, মর্মবিদ্ধ হরিণী হচ্ছে, মানে আমরা কোনো বেদ, মানে কোনো কেউ বেদ যদি হরিণীর বুকে তীর ছুঁড়ে মারে, তখন ওই হরিণীটা বেদের দিকে যেভাবে তাকিয়ে থাকে, নীরবে শুভ ওইরকম আর কি প্রতাপের দিকে তাকিয়েছিল। নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া, মানে ঘুম হতে উঠে শয়নগৃহে মানে তার শোয়ার বিছানায় বসিয়া তামাক খাইতেছে আর কি। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চেয়ে কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে বাণীকণ্ঠ শুল্ক কপলে, মানে গালে অশ্রু গড়াইয়া পড়িল। বাণীকণ্ঠের গালের মধ্যে অশ্রু, এখানে কপল বলতে কিন্তু কপাল বোঝায়নি, এখানে গালকে বোঝানো হয়েছে। আচ্ছা, কাল কলকাতার যাইবার দিন স্থির হইয়াছে। সুভা গোয়ালঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তার ওই যে দুইটা বন্ধু সর্বশী পাঙ্গুলি, তাদের কাছে বিদায় নিতে গেছে। আচ্ছা, তাহাদিগদের স্বহস্তে খাওয়াইয়া, স্বহস্তে মানে নিজের হাতে খাইয়ে, গলা ধরিয়া একবার দু চোখে যত পারে কথা ভরিয়া তাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব, মানে দুটি চোখ দিয়ে টপ টপ করে অশ্রুজল মানে হচ্ছে পানি গড়িয়েতে লাগিল। সেদিন শুল্কা দ্বাদশী রাত্রি। এখানে শুল্কা দ্বাদশী রাত্রি বলতে চাঁদের 12 দিনকে বোঝানো হয়েছে আর কি। চাঁদের 12তম দিনে রাত আর কি। সুভা শয়ন গৃহে, মানে বিছানা থেকে বাহির হইয়া তার সেই চিরপরিচিত নদীর তীরে স্বল্প শয্যায় লুটাইয়া পড়িল।
যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা। মানে শুভা প্রকৃতিকে বলতেছে যে, তুমি আমাকে যাইতে দিও না মা। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। মানে শুভা তার ২ টি হাত মিলিয়ে প্রকৃতিকে বলতেছে যে, তুমি আমাকে যেতে দিও না মা। আমার মতো তুমিও ২ টা হাত বাড়াইয়া আমাকে জড়িয়ে ধরে রাখো। আমাকে যেতে দিও না। আচ্ছা, তাহলে আমরা এতটুকুই শুভা গল্প শেষ করলাম আজকে। তোমরা শুভা গল্পের যে শব্দার্থগুলো ভালো করে পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন থাকে। তারপর এই যে পাঠ পরিচিতিটা আছে, পাঠ পরিচিতিতে তোমরা ওই যে শুভা গল্প কোথা থেকে সংকলিত হয়েছে, যে গল্পগুচ্ছ থেকে এটা, তারপর ভালো করে পাঠ পরিচিতিটা পড়বে এবং এই অধ্যায়ে বাকি যা কিছু আছে ওগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। সবাই পড়ে রাখবে। তারপর আমরা নতুন একটি গল্প নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আর তোমরা যদি বিশেষ করে কোনো গল্পে সমস্যা থাকে বেশি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তাহলে আমি ওই গল্পটা আগে পড়ানোর চেষ্টা করব। আর এর মাঝে যদি কোনো সমস্যা থাকে, যতটুকু পড়ানো হয়েছে এর মাঝে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের এক্সট্রা ভিডিও করে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভালো করে পড়বে, ইনশাল্লাহ গল্পটা ভালো করে বুঝবে। বিদায় নিলাম তোমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।